This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনে ট্রাম্প আর পেছনে একদল পেঙ্গুইন। লোকজন কি বলছে জানেন? বলছে এই ভিডিওটা এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো হয়েছে বটে, কিন্তু হয়তো সত্যি সত্যি সেদিনটা খুব বেশি দেরি নেই, জানেন তো, যেদিন ওই গ্রিনল্যান্ডে বরফের চাদরের ওপর দিয়ে ঠিক এইরকম একটা অভিনব কুচকাওয়াজ হবে। একদল পেঙ্গুইন ট্রাম্পের নেতৃত্বে হেঁটে যাচ্ছে। এই দৃশ্যটা নাকি যে কোনো দিন, যে কোনো মুহূর্তে সত্যি হয়ে যেতে পারে, কারণ এটাই তো ট্রাম্পের এজেন্ডা। ভেনিজুয়েলার পর ট্রাম্পের নজর তো এখন গ্রিনল্যান্ডে পড়েছে, যেখানে মাটির নিচে টাইটেনিয়াম, লিথিয়ামের মতো দামি দামি ধাতুগুলো রয়েছে। লোকজন বুঝতে পেরে গেছেন যে পরপর তেল খাচ্ছেন, তো তাই ট্রাম্পের এবার একটু স্বাদ বদলার দরকার পড়ে গেছে। এই জন্য এই সমস্ত ধাতু এবার চেখে দেখতে চান। তাই যে কোনো সময় নাকি ওই ট্রাম্পের আমেরিকা গ্রিনল্যান্ড অভিযান করতে পারে। যেমন কয়েকটা দিন আগে এই ভেনেজুয়েলায় হয়েছে, যেরকম আপাতত ওই ইরানে হচ্ছে বলে শোনা যাচ্ছে, ঠিক সেই রকম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সেনা পাঠিয়ে তুলে এনেছেন, নিজের দেশে তাকে আটকে রেখেছেন। আর ওদিকে ইরানে মৌলবাদীদের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনটাও নাকি দ্য গ্রেট ডিক্টেটর ট্রাম্পের টাকায় হচ্ছে। এটাই অনেকে সন্দেহ আর কি। ইরান আর ভেনেজুয়েলা দুটো জায়গাতেই এই রকম হওয়ার কারণটা লোকে একটাই দেখছেন, কারণ এখানে অঢেল খনিজ তেল রয়েছে, আর সেই তেলে ভাসতে চান ট্রাম্প। তাই মাদুরোকে অপহরণ, আর তার জায়গায় ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ওই নোবেলজয়ী মারিয়া মাচাদোকে আমেরিকায় আদর আপ্যায়ন, এই যে বিভিন্ন কিছু হচ্ছে, সেগুলোর কারণ তো এটাই, পরিষ্কার করে দেওয়া কাকে কী চোখে দেখছেন। অবশ্য মাচাদোকে আর নোবেলজয়ী বলা উচিত কি না সেটা নিয়ে একটু সংশয় আছে। এমনিতে টেকনিক্যালি তিনি 2025 শান্তির নোবেল পেয়েছেন, কিন্তু সেই নোবেল মাচাদো তো অশান্তির নায়ক ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। এবার ট্রাম্প মাচাদোর নোবেলটা ফেরত দিয়েছেন, মানে নিয়েছেন এটা দেখেছি, ফেরত দিয়েছেন এরকম খবর কিন্তু পাইনি। বরং রকম সকম দেখে মনে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট না ওই নোবেলটা, মানে সেকেন্ড হ্যান্ড নোবেলটা আর কি, সেটা নিয়ে ভাবতে বসেছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে এরমভাবেই তিনি বিশৃঙ্খলা তৈরি করতে পারেন আর নোবেলটা পেয়ে যেতে পারেন। একটা কথা ভাবছিলাম, জানেন তো, আচ্ছা এই ট্রাম্প কি বেলডাঙ্গার নাম শুনেছেন? মানে সেখানে কি গেছেন? না, এরকমও তো শুনিনি। উনি তো এখানে আসেননি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় খনিজ তেল পাওয়া যায় এটাও শুনিনি। সুতরাং ট্রাম্পের এখানে কোনো রকম আগ্রহ থাকবে, ওখানে তিনি যাবেন, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু ট্রাম্প তো যেখানেই বিশৃঙ্খলা সেখানেই থাকেন। মানে ট্রাম্প আর বিশৃঙ্খলা যেভাবে সমার্থক হয়ে গেছে, তাই জন্যই ভাবছিলাম আজ বেলডাঙ্গায় যে চরম বিশৃঙ্খলাটা তৈরি হলো, তার দায়টা কার? ট্রাম্পের নাকি? ছিলেন নাকি ওখানে? দেখুন, বিষয়টা ভেবে দেখার বিষয়, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা তো নয়, প্রায় 7.5 ঘন্টা আজ হিংসাত্মক একটা চেহারা নিয়ে রইল ওই বেলডাঙ্গা। জাতীয় সড়ক অবরোধ হলো, রেল রোকো থেকে শুরু হলো, আর তারপর যেটা হলো সেটাকে চরম বিশৃঙ্খলা। এটা বিশৃঙ্খলাটা একটু আন্ডারস্টেটমেন্ট, বলা উচিত তাণ্ডব নৃত্য হলো। এটা ভাঙচুর, সেটা ভাঙচুর, আগুন ধরানো এবং সাংবাদিক পেটানো। ভাবা যায় বিরাট কারণ তার পেছনে। কি কারণ? আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু হয়েছে। সন্দেহ, বাংলাদেশি সন্দেহ, ওই মুসলিম শ্রমিককে খুন করে নাকি ঝুলিয়ে দেওয়া হয়েছিল। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যদি অভিযোগটা সত্যি হয় সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু আজ তার দেহ বেলডাঙ্গায় পৌঁছানোকে কেন্দ্র করে যে বিক্ষোভটা শুরু হলো, এই রাস্তা আটকানো, ট্রেন আটকানোর থেকে গোটা বিষয়টা যেভাবে একটা মারদাঙ্গা, হামলা হাঙ্গামার দিকে ঘুরে গেল নাকি ঘুরিয়ে দেওয়া হলো, এটাই তো এখন লাখ টাকার প্রশ্ন। এরকম একটা প্রশ্ন যেটা মুখ্যমন্ত্রীকেও ভাবতে বাধ্য করেছে, বিষয়টা কে, কারা, কেন।
যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। এই পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন? নির্লজ্জের দল একটা। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না, আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। কেন শুধুমাত্র সেই এলাকাগুলোতে ঝামেলা বেশি হচ্ছে যেখানে ওনার দুধেল গাইরা বেশি থাকে? ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছেন না, শান্তি শৃঙ্খলা মেনটেন করতে পারছেন না, আর মুখে বড় বড় কথা বলছেন। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে। রাজ্যের 15 বছর ধরে যিনি পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন, সেই দিন ওরা একটু প্রতিবাদ করে থাকে, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। দেখুন, ওই প্রথম যার বক্তব্যটা শুনলাম, সত্যিই তো প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত। পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য, মুর্শিদাবাদ ভারতের একটা ভূখণ্ড, যে শ্রমিকরা এ রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে গেছেন তারা সবাই ভারতীয় নাগরিক। কোন যুক্তিতে কিসের জন্য তাদের ওপর আক্রমণ হবে? একদম ঠিক। এই প্রতিবাদ যারা যারা করছেন একদম ঠিক করছেন, কিন্তু যারা প্রতিবাদ করার নামে এইভাবে আগুন জ্বাললেন, এইভাবে সরকারি সম্পত্তিগুলোকে ধ্বংস করলেন, চারপাশে তাণ্ডব নৃত্য করলেন, আমাদের এক সহকর্মী এক মহিলা সাংবাদিককে দৌড় করিয়ে করিয়ে মারলেন, আহত করলেন। কোথায় করলেন? এই রাজ্যে, এই রাজ্যের একটা জেলায়, এই মাটিতে, এখানকার ভূখণ্ডে, যেখানে তো তাদের কোনো রকম এরকম অসুবিধার মধ্যে পড়তে হয়নি, যেখানে তাদের ওপর কোনো অত্যাচার করা হয়নি। তাহলে কিসের যুক্তিতে, কোন যুক্তিতে এ রাজ্যে এরকম গোলমাল পাকানো হলো? দেখুন, এগুলো কিন্তু বোঝার বিষয় আছে। এ রাজ্যটা সবার, এ রাজ্যটা সংখ্যাগুরুদের, সংখ্যালঘুদের, সবার সমান অধিকার রয়েছে। তো নিজেদের সম্পত্তি যদি নিজেরাই ধ্বংস করি তাহলে অন্যদের সাথে আমাদের কি তফাৎ রইল? হয় নাকি? এ তো সেই গোপাল ভাঁড়ের গল্প হয়ে গেল। একটা অন্ধকার জায়গায় গিয়ে সে পয়সা হারিয়েছে, কিন্তু এসে খুঁজছে আলো যেখানে রয়েছে সেখানে। জিজ্ঞেস করতে বললো ওখানে তো আলো নেই, তাই এখানে আলো আছে বলে খুঁজছি। ওখানে গিয়ে কিছু করা যাবে না, সুতরাং এখানে আপনি এরকম ধ্বংসাত্মক কার্যকলাপ করবেন? এটা কোন যুক্তি? দেখুন, আবেগকে প্রশ্রয় দিতে গিয়ে যুক্তিকে অগ্রাহ্য করা হয়ে যাচ্ছে না তো? এটা কিন্তু ভেবে দেখার বিষয়। এটা তো ঠিক, আবার বলছি, এই বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন, কিন্তু এই রাজ্যে এই সব ঘটনার প্রতিবাদের নামে যে আন্দোলন বা বিক্ষোভ, সেটাকে লাগাম ছাড়া হতে দেওয়াটা কি ঠিক হচ্ছে? মুখ্যমন্ত্রী স্বতঃস্ফূর্ততার কথা বলছেন, ঠিক। যাদের বাড়ির ছেলেরা ভিন রাজ্যে আক্রান্ত, তাদের বা তাদের প্রতিবেশীদের মধ্যে আবেগ আসবে, একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করার ইচ্ছে তৈরি হবে, সব ঠিক। কত কিছু তো ইচ্ছে করে, সব করা যায় নাকি? প্রতিবাদের নামে যদি আবেগ লাগাম ছাড়া হয়, তাহলে তো লাগাম পরানোর কাজটা প্রশাসনের। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে কত কারণে তো মানুষের মধ্যে আবেগ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। হয়তো বাড়িতে ঝগড়া হয়েছে, সেটাও তো কারোর আবেগ বাড়িয়ে দিতে পারে। তা বলে সে পাশের বাড়ির লোকটাকে গিয়ে ধরে মেরে দিয়ে আসতে পারে? পারে কি না বলুন? এবার এই রকম ঘটনাগুলো যদি লাগাম ছাড়া হতে শুরু করে, তাহলে কি হয় তার প্রমাণ তো বেশি দূরে খুঁজতে যেতে হবে না, আমাদের হাতের কাছেই আছে। ওই বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনটা, যেটা ওই আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে পরিণত হলো, তারপরে সেটা আস্তে আস্তে সংখ্যালঘু হিন্দু হত্যার দিকে চলে গেছে। কারণ তো একটাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ওই বিক্ষোভের লাগামটা কষে ধরেনি, বরঞ্চ লাগামটা খুলে নিয়েছিল।
এখানেও তো বিজেপি বিরোধিতা করতে গিয়ে একই রকমভাবে ওই লাগামহীন করে দেওয়া হচ্ছে ওই প্রতিবাদকে, প্রশ্রয় দেওয়া হচ্ছে না তো কোনো ব্যাপারটাকে। এটা তো ভাবার সময় এসছে। দেখুন, আশ্রয় প্রশ্রয় যে দেওয়া হচ্ছে এটা তো পরিষ্কার শুনতে পেলেন। মুখ্যমন্ত্রী তো বললেন বেলডাঙার ঘটনা বিজেপির উস্কানিতে হয়েছে বলে দাবি করলেন এবং পরিষ্কার বলে দিলেন যে বিশেষ দিনে জুম্মাবার, সুতরাং কারুর আবেগ, কারুর প্রতিবাদ করতে ইচ্ছে করলে সেটাকে বাধা দেওয়া, আটকানো যায় নাকি? দেখুন, আমরা জানি যে রাজনৈতিক নেতাদের তাদের বিভিন্ন অবতারে আমরা দেখে থাকি, প্রতি মুহূর্তে তাদের অবতার বদলাতে থাকে, এটাই স্বাভাবিক। কখনো মন্ত্রী, কখনো নেত্রী, কখনো মুখ্যমন্ত্রী, কখনো দলনেত্রী, এরকম তো প্রতি মুহূর্তে বদলাতে বদলাতে থাকবে, দুটো চেহারা তো থাকবেই। কিন্তু এই দুটো চেহারা, এই যে টাইম টু টাইম নিজেদের বদলে ফেলা, এটার জন্যই তো মানুষ তাদের বেছে নিয়েছে। এই দক্ষতা তাদের আছে বলেই তো মানুষ তাদের ওপর ভরসা রেখেছে। এটাই তো ভরসা রেখেছে যে শুধুমাত্র দলীয় স্বার্থকে তারা মাথায় রাখবেন না। যখন মনে হবে যে এখন শক্ত হাতে প্রশাসক হিসেবে লাগামটা চেপে ধরা দরকার, না হলে গোটা রাজ্যের ক্ষতি, রাজ্যের যে কোনো জায়গায় অশান্তিটা এমন জায়গায় তৈরি হতে পারে যেটা আস্তে আস্তে গোটা রাজ্যে ছড়িয়ে পড়তে পারে এবং তাতে শেষ পর্যন্ত সাধারণ মানুষের ক্ষতি, তখনই তো প্রশাসন শক্ত হাতে লাগাম ধরে। দেখুন, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোতেই বাঙালি পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে রাজ্যে একটা জনমত তৈরির চেষ্টা করলেন তৃণমূল নেত্রী, একদম ঠিক। কিন্তু এটাও তো ঠিক, ওই লক্ষ্য পূরণ করতে গিয়ে মানে সংখ্যালঘু ভোটটাকে তিনি পাওয়ার লক্ষ্যে একটা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিতে গিয়ে তিনি একটা বৃহত্তর স্বার্থকে বিসর্জন দিলেন কিনা, সেই প্রশ্নটাও তো উঠে গেল। দেখুন, ফ্র্যাঙ্কেস্টাইনের গল্পটা কিন্তু আমরা সবাই জানি, বিভিন্ন সময় ঘুরে ঘুরে আসে, আকছার ব্যবহারও করি আমরা, কিন্তু কেউ উপলব্ধি করি কি? তিনি এসআইআর নিয়ে মানুষের ক্ষোভ আর পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারকে এক সুতোয় গেঁথে দিলেন, আর সেই গাঁথা মালা বিজেপির গলায় পরিয়ে দিলেন। রাজনীতিক হিসেবে একদম ঠিক করেছেন। মানে এসআইআর নিয়ে বিক্ষোভ আর শ্রমিকের মৃত্যুতে বিশৃঙ্খলার দায় পুরোপুরি বিজেপির ওপর চাপিয়ে দেওয়া, এক ঢিলে দুই পাখি হয়ে গেল। কিন্তু বেলডাঙায় আজ যারা 7 ঘন্টা ধরে ওই লঙ্কাকাণ্ড বাঁধালো, তারা তো বিজেপি শাসিত রাজ্য নয়, বরং তৃণমূলের বন্ধু ওই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শাসিত ঝাড়খণ্ডে মুসলিম শ্রমিকের হত্যার বিরোধিতা করলো। সেই ঝাড়খণ্ড যারা 2 দিন আগে হেলিকপ্টার দিয়ে সাহায্য করেছে। মুখ্যমন্ত্রী কিন্তু সেটা এড়িয়ে গেলেন। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী বললেন তার হাতে সবটা নেই। কোনটা নেই? আমরা তো জানতাম যে আমরা তার হাতেই সব থেকে বেশি নিরাপদ। তাহলে কি এমন কোনো হাতও রয়েছে যে হাত মুখ্যমন্ত্রীর হাত ছাড়িয়ে এই মুহূর্তে বেলডাঙার মতো জায়গাগুলোকে কন্ট্রোল করছে? এমনভাবে কন্ট্রোল করছে যেখানে মুখ্যমন্ত্রীর হাত পৌঁছচ্ছে না। তাহলে আমরা কোথায় যাব? আমরা কার হাতে এখন জানি না। দেখুন, সংবিধানের 7ম তপশিলের 2য় তালিকা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দায় সব রাজ্যের। এই জন্যই তো রাজ্যের হাতে পুলিশ বাহিনী আছে। সেই বাহিনী রাজ্য যদি ঠিকভাবে ব্যবহার করতে না পারে, তাহলে 7ম তপশিলের 1ম তালিকা অনুযায়ী কেন্দ্রীয় সরকার কি করতে পারে তারও উল্লেখ সংবিধানে আছে। কিন্তু প্রাথমিক দায়িত্বটা তো তার মানে রাজ্যেরই। এই দায়িত্ব যাতে পালন করতে পারে এই জন্যে তাদের কিন্তু যাবতীয় অস্ত্র দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে। এবার আসি আরেকটা কথায়। বেলডাঙায় যে মহিলা সাংবাদিককে প্রথমে দৌড় করিয়ে তারপর যাকে বিভিন্নভাবে হেনস্থা করা হলো, শারীরিক বা মানসিকভাবে যাকে আহত করা হলো, তার দোষটা কি? তিনিও তো সাংবিধানিক দায়িত্বই পালন করছিলেন। সোমা মাইতি আমাদের সহকর্মী, প্রাক্তন সহকর্মীও ছিলেন জানি, অত্যন্ত দায়িত্বশীল এবং অত্যন্ত ভালো রিপোর্টার। কোনো সময় এরকম গন্ডগোলের মধ্যে থেকে তাকে আমরা ছুটে পালিয়ে যেতে দেখিনি।
তিনি তো তার কাজ করতে গেছিলেন। ঠিক যেভাবে একজন পরিযায়ী শ্রমিক ওই ভিন রাজ্যে কাজ করতে যান পেটের দায়ে, সাংবাদিকরাও সেই পেটের দায়ী কাজ করতে নামেন এবং নিজেদের দায়িত্ব থেকে পালান না। তাদের যখন ওরকমভাবে পালাতে দেখেন, বুঝবেন তাদের দায়িত্ব পালনে এমন একটা বাধা সৃষ্টি করা হচ্ছে যেখানে তাদের হাতে যে প্রাণের তাগিদে, যে পেটের তাগিদে তারা কাজ করতে নেমেছেন না, সেই প্রাণটা বাঁচাতে ছুটে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্যই বলছি, তাকে কেন এভাবে আহত হতে হলো? কি তার অপরাধ? যে সংবিধান অনুসারে রাজ্যের হাতে পুলিশ, রাজ্যের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়, সেই সংবিধানই তো সংবাদ মাধ্যমকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। সেই সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে আজ আমাদের এক সহকর্মী মহিলা সাংবাদিক ওই বেলডাঙায় নিজের কাজটা করতে গিয়ে যেভাবে মার খেলেন, শারীরিকভাবে নিগৃহীত হলেন, পুলিশ মন্ত্রী তথা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এটা কি খুব ভালো উদাহরণ তৈরি হলো? নাকি এগুলো করা হলো এই রাজ্যকে বদনাম করতে? মুখ্যমন্ত্রী তিনি নিজে যে উদাহরণটা তৈরি করতে চান যে তার রাজ্যে মহিলারা সব থেকে নিরাপদ, তার রাজ্যে মহিলারা সব থেকে বেশি সুবিধা পান, এখানে মহিলারা আসলে একটা ভোট ব্যাংক হয়ে ওঠার মতো গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছেন, সেই জায়গাগুলোতেই কি কেউ আঘাত করতে চেয়েছিল? কারা করলো? আর যদি করে থাকে তাহলে তো তারা রাজ্যের স্বার্থের বিরুদ্ধে, শাসক দলের স্বার্থের বিরুদ্ধে গিয়েও কাজ করছে। তাদের আটকানো হলো না কেন? তাহলে কি কোথাও গিয়ে সুকান্ত মজুমদারের সন্দেহই ঠিক? তাহলে কি মুর্শিদাবাদের মতো এই সীমান্তবর্তী রাজ্যে পরিস্থিতির সুযোগ নিয়ে নিচ্ছে কোনো মৌলবাদী শক্তি? বাংলাদেশের মতোই এখানেও কি অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে? আর সেজন্যই কি ওই শুক্রবারে সংখ্যালঘুদের জমায়েতগুলোকে ব্যবহার করা হচ্ছে? এই একই ছবি তো আমরা বাংলাদেশে দেখেছি। মুখ্যমন্ত্রী যেটাকে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বললেন, সেটা আসলে যে সুপরিকল্পিত একটা বিষয় সেটা তো তৃণমূল থেকে সদ্য প্রাক্তন এক নেতা স্বীকার করে নিয়েছেন। তাহলে এটাকে আমরা অন্য কিছু কী করে ভাববো? মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যিনি দুদিন আগেও তৃণমূলের বিধায়ক ছিলেন, আজ কি বলেছেন? বলেছেন আজ যারা গন্ডগোল করলেন তাদের মধ্যে তার অনুগামীরাও ছিলেন। এবার এটা বললেন এবং এটা পরিষ্কার করে দিলেন যে তার অনুগামীরাও হয়তো লাগাম ছাড়া হয়ে উঠছেন, তিনিও লাগাম সামলাতে পারছেন না। অর্থাৎ তিনিও তো ঘুরিয়ে মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা সেই সত্যটাকেই প্রতিষ্ঠিত করলেন। আড়াল থেকে এমন কোনো শক্তিশালী হাত ওখানে কাজ করছে যে হাতের শক্তি, যে হাতের সুতোর টান মুখ্যমন্ত্রী বা তার দলের প্রাক্তন বিধায়ক এদের সবার থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি কুশলী। তারাই আসলে সমস্তটা নিয়ন্ত্রণ করছেন। এটাই তো সব থেকে ভয়ের বিষয়। আমাকে এসপিও ফোন করেছিলেন সাহায্য করার জন্য, আমাকে আইসি হরিয়ারপাড়াও ফোন করেছেন একাধিকবার। আমরা বারবার চেষ্টা করেছি। মধ্যেখানে অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঘোলা জলে মাছ ধরতে গিয়েছিলেন, তাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে ওখানে। আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে, বলেছে আমি তখন জাগুলির কাছাকাছি, আমি তাদের নিষেধ করেছিলাম অবরোধ করতে, তাও তারা এত রেগে গিয়েছে আমজনতা, তারা বলল দলমত নির্বিশেষে আমরা রাস্তা অবরোধ করব, আমরা এর প্রতিবাদ করব। দলমত নির্বিশেষে সবাই যদি রেগে যায় তাহলে তো বুঝতে হবে কারোরই নিয়ন্ত্রণ থাকছে না। দেখুন, বাংলাদেশ আজকে গণতন্ত্র খুঁজে বেড়াচ্ছে, হাতড়ে বেড়াচ্ছে। আজকে বিএনপির মধ্যে আওয়ামী লীগের লোকজনও কোথাও গিয়ে ভাবছেন যে গণতন্ত্রটা ফিরুক, রাজনীতিটা নিয়ন্ত্রণ নিক, তাহলে দেশে সুস্থ পরিবেশ আসবে। আর এখানে সেই রাজনীতির নিয়ন্ত্রণই উঠে যাচ্ছে। তাহলে কারা নিয়ন্ত্রণ করছে? ভরতপুরের বিধায়ক প্রথমে বললেন রাস্তা অবরোধের আগে তার ছেলেরা তাকে ফোন করেছিল, তিনি বারণ করেছিলেন, আর তারপর বললেন তার বারণ না শুনেই তার অনুগামীরা রাস্তায় নেমে পড়েছিল। অর্থাৎ মুখ্যমন্ত্রীর মতো হুমায়ুন কবিরও মেনে নিলেন। এক্ষেত্রে অন্তত রাশ আলগা হয়ে গেছিল, লাগাম তার হাতে ছিল না। আচ্ছা, এইভাবে সবার হাত থেকে যদি লাগাম বেরিয়ে যায়, সবার রাশ যদি আলগা হয়ে যায়, তাহলে চলবে কি করে বলুন তো? রাজ্যটা কি করে চলবে? রাজ্যটা যে হঠাৎ একটা এরকম নিয়ন্ত্রণহীনতার দিকে এগিয়ে চলেছে বলে মনে হচ্ছে,
সেটা তো বিরাট ভয়ের বস্তু। এবং এটা যে হচ্ছে এ তো দেখা যাচ্ছে, এটা নতুন করে কাউকে বোঝানোর দরকার পড়ছে না। এবার সেটা করতে হতো কাউকে একটা নিয়ন্ত্রক শক্তি হতে হবে। বিশৃঙ্খলার পেছনেও তো একটা শক্তি থাকে, সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তিটা কার, এটা তো তাহলে খুঁজে দেখা দরকার। এটাই তো রাজনীতির প্রথম কাজ হওয়া দরকার, যে কোনো দলের, যে কোনো পার্টির। কারণ রাজনীতিকেই যদি জায়গা না দেওয়া হয় তাহলে তাদের কি মূল্য আছে? দেখুন, আজ হুমায়ুন কবির যা বলছেন, কাল ওই চাকুলিয়ার তৃণমূল বিধায়কও তো তাই বলেছিলেন। দুজনেই দাবি করেছেন যে এসআইআর এর শুনানি বিরোধী আন্দোলন আর ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদ, দুটোর রাশি নাকি কংগ্রেসের হাতে ছিল। হুমায়ুন কবির বললেন অধীর চৌধুরী নাকি লোক ঢুকিয়ে গোটা বিষয়টাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, ভোটের আগে হঠাৎ করে তাতে এই রকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, যাবতীয় গণ্ডগোলের বলে সেটাই। এবার বলুন তো, ভোটের আগে হঠাৎ করে কংগ্রেসের সাংগঠনিক শক্তির ওপর বিরাট ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল কী করে সবার? শাসক তৃণমূলকে চ্যালেঞ্জ করে মুর্শিদাবাদে সব আসন জেতার দাবি করা হুমায়ুন কবির, দুজনের দলকে টক্কর দিয়ে দুই জায়গাতেই কংগ্রেস যদি এত বড় একটা আন্দোলন তৈরি করে ফেলে এবং সেটাকে নিজেদের মতো করে পরিচালনা করতে পারে, তাহলে তো বুঝতে হবে তৃণমূল, বিজেপি, হিন্দু, মুসলিম, মানে যা যা হচ্ছে চারপাশে, তার মাঝখানে গোকুলে কংগ্রেস বাড়ছে মানে বেড়ে গেছে। আর কংগ্রেসের মতো এ রাজ্যে শূন্য একটা দল আসন সংখ্যার ভিত্তিতে যদি এ রাজ্যের আইন শৃঙ্খলাকে শূন্য করে দিতে পারে, তাহলে তো দুটো প্রশ্ন না করলেই না। শূন্যের যদি এত জোর হয়, তাহলে যারা শূন্যের অনেক ওপরে, তারা কতটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে একবার ভেবে দেখুন তো। কিন্তু উল্টো দিক থেকে দেখলে, যারা শূন্যের এত ওপরে, তারা যদি শূন্যের এই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ না করতে পারে, যদি আইন শৃঙ্খলা বজায় নাই রাখতে পারে, তাহলে শূন্যের ওপরে থেকে লাভ কী হলো? যেটাই হোক, প্রশ্নটা কিন্তু পরিষ্কার। এভাবে বিশৃঙ্খলা তৈরি হলে রাজ্য জুড়ে যে একটা ললেসনেস, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু তাতে কংগ্রেসের কী লাভ? ধরে নিচ্ছি ওদের বক্তব্য অনুযায়ী কংগ্রেসের মধ্যে রয়েছে। উত্তর দিনাজপুরের মতো মুর্শিদাবাদেও কংগ্রেসের শক্তি পরীক্ষিত ঘটনা। নিজেদের শক্ত মাটিতে কংগ্রেস একই সঙ্গে কি তাহলে তৃণমূল আর বিজেপি বিরোধিতার একটা হাওয়া তৈরি করতে চাইছে? দেখুন, এসআইআর নিয়ে মানুষের মনে সংশয় বা ক্ষোভ, আর নিজের রাজ্য থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া ওই পরিযায়ী শ্রমিকদের মনে নিরাপত্তাহীনতা, এই দুটোই কি কৌশলে ব্যবহার করা হচ্ছে? তাহলে কোথাও গিয়ে কি এই সমস্ত জেলায় কংগ্রেস এমন একটা শক্তি হিসেবে নিজেদের পুনর্জন্মের ব্যবস্থা করেছে যে শক্তির সঙ্গে শুধু বামেরা নয়, আরও কেউ এসে জুড়তে চাইবে? এগুলো আমরা রাজনৈতিক দিক থেকে একটু ভেবে দেখার চেষ্টা করছি। বলেছেন যখন ওনারা, কিছু তো ভেবে বলেছেন, আমরা সেটা বোঝার চেষ্টা করছি। দেখুন, ইতিমধ্যেই হুমায়ুন কবির বলেছেন তিনি মালদা, মুর্শিদাবাদের মতো ওই সংখ্যালঘু প্রধান জেলায় কংগ্রেস বা আইএসএফ বা মিমের মতো দলগুলোর সঙ্গে জোট বাঁধতে চান। তাহলে কি কোথাও গিয়ে তৃণমূল, বিজেপির বাইরে একটা বৃহত্তর শক্তি তৈরি হচ্ছে, যারা সাধারণ মানুষের সমস্যাগুলোকে ব্যবহার করে, আশ্রয় করে ভোট ভাঙার রাজনীতি করছে? নাকি এই সব সম্ভাবনাগুলোকে রুখতেই সংখ্যালঘু প্রধান এলাকায় এভাবে বিনা বাধায় নির্বিচারে হাঙ্গামা চালাতে দেওয়া হচ্ছে, যাতে সংখ্যালঘুদের কাছে একটা বার্তা পৌঁছায়, যা খুশি করা যাবে, কেউ আটকাবে না? এই আলাদা করে এই জুম্মাবারের কথা উল্লেখ করা কি সেই কারণেই যাতে সংখ্যালঘু ভোট একজোট করাটা নিশ্চিত হয়ে যায়? আর তাহলে উল্টো দিকেও কি কেউ চাইছে যে সংখ্যালঘুরা এরকমভাবে এই নিরাপত্তাহীনতায় ভুগুক, এরকমভাবেই লাগামহীন তাণ্ডব করুক, যাতে সংখ্যাগুরুরাও নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের ভোটটা একজোট করা যায়? কি বুঝলেন? সবটাই তো ভোটের অঙ্ক, কিন্তু কষা হচ্ছে কিসের ভিত্তিতে? সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু, হিন্দু হোক বা মুসলিম, আসলে পুরোটাই তো সাধারণ মানুষের জীবনের বিনিময়। এটা মাথার মধ্যে রাখবেন।
নেতারা সাবধানে থেকে জনতাকে অসাবধান করে দিতে চান, তাই সাধারণ মানুষকে সাবধান হওয়ার দায়িত্বটা কিন্তু নিজেদেরই নিতে হবে। এটা যদি ভোলেন, নিজেদেরই গন্ডগোল। আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে, কিন্তু আমি এটা বলতে পারি। ঝাড়খণ্ড বিজেপি রাজ্য নিশ্চয়ই নয়, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি, RSS, বজরঙ্গি দল, এদের একটা প্রভাব আছে। এখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বাংলার রয়েছে সেখানে একটা করে ওয়েলফেয়ার অফিসার মানে যারা শুধুমাত্র এই পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ দেখবে। এটা যদি দেখে তারা, সেই মতো তারা যদি যোগাযোগ করে সেই সমস্ত রাজ্যের আধিকারিকদের সঙ্গে, তাহলে কিন্তু এদের অনেকটা রিলিফ হবে। বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনা তো আপনি সবাই জানি যে এর জন্য তো রাজ্য সরকার দায় এড়িয়ে যেতে পারে না। একের পর এক ভিন্ন রাজ্যে আমাদের পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, রাজ্য সরকার সে ধরনের সদার্থক ভূমিকা দেখতে পাচ্ছি না। রাজ্য সরকারকে বলবো, আমাদের রাজ্যে যেগুলো হচ্ছে এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ আপনি। দেখুন, অধীর চৌধুরী ব্যাখ্যা করলেন ঝাড়খণ্ড বিজেপি শাসিত রাজ্য না হলেও কেন কি কারণে বাংলার মুসলিম শ্রমিকদের ওপর অত্যাচারের দায়টা বিজেপির ওপর চাপানো যায়। আর নওশাদ সিদ্দিকী বুঝিয়ে দিলেন কেন পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের দায় রাজ্য সরকার এড়িয়ে যেতে পারবেন না। এবার সবাই যদি বুঝিয়ে দিতে চান না, তাহলে একটু বেশি বোঝার একটা চান্স থাকে। তার থেকে বরং আমরা নিজেদের মতো করে পুরো বিষয়টা একটু বুঝে নিই, তাহলে বরঞ্চ সুবিধা আমাদের জন্য। যে প্রশাসনকে অধীর চৌধুরী এবং নওশাদ সিদ্দিকী দোষারোপ করলেন, সেই প্রশাসনের তরফেই তো আজ বেলডাঙ্গায় বিক্ষোভ সামলাতে গেছিলেন জেলা শাসক। গতকাল চাকুলিয়ায় পৌঁছে থানায় হামলা আটকে দিয়েছিলেন ওই ইসলামপুরের পুলিশ সুপার। আর আজ মুর্শিদাবাদের জেলা শাসক বিক্ষোভ সামলাতে আশ্বাস দিলেন। কিসের আশ্বাস? জেলা শাসককে কি বলতে হলো ভাবুন একবার। জেলার থেকে যারা বাইরে যাচ্ছেন বা যাবেন তাদের সম্পর্কে খুঁটিনাটি খবরাখবর তারা রাখবেন। দেখুন, এমনিতে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা, তারা কোন রাজ্যে যাচ্ছেন, এই সমস্ত তথ্য কিন্তু রাজ্য সরকারের কাছে থাকে, মানে থাকার কথা। তারপরেও মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে একটু স্পেশাল দায়িত্ব নিতে হচ্ছে কেন? ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ পিটিশন মানে SIR চলছে বলে, নাকি তাদের বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে বিষয়টা যাতে ধর্মীয় উত্তেজনার দিকে না যায় সেটা নিশ্চিত করতে, নাকি কোথাও গিয়ে পরবর্তীকালে এই সব ঘটনাগুলো সামগ্রিকভাবে রাজ্যটার আইন শৃঙ্খলার অবনতি বলে যাতে কেউ চালাতে না পারে সেটা নিশ্চিত করতে? কারণ সেটাও তো আবার অন্য বিপদ আছে। গতকাল চাকুলিয়ায় SIR বিরোধী আন্দোলনে BDO অফিসে হামলা করা হয়েছিল, আগুনে বহু নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, রাতারাতি সেই সব ক্ষয়ক্ষতির হিসেব লেখা হয়ে গেছে। কি দেখা গেছে? 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবার এই ক্ষতির পরিমাণটা টাকার অঙ্কে যাই হোক না কেন, আর টাকার অঙ্কটা ছেড়েই দিন, কারণ আলটিমেটলি ওই টাকা তো আপনার টাকা গেলে কারোর কিছু আসে যায় না। কিন্তু রাজনৈতিক অঙ্কে ক্ষতিটা তো অপরিসীম। কালকের চাকুলিয়া আর আজকের বেলডাঙ্গার ছবি, এটা তো সব ওই তৃণমূলের লসের খাতায় জমা হয়ে রইল। আজ নয়তো কাল এই ক্ষতি যে তৃণমূলকে ওই রাষ্ট্রপতি শাসনের দিকে চাপে ফেলবে না, অন্তত বিজেপি সেই চেষ্টা করবে না, তার গ্যারান্টি তো দেওয়া যাবে না। এবং শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন, বিরোধী দল নেতা বলেই দিয়েছেন যে টাঙ্গামা চললে যদি SIR এর কাজ সময় শেষ না হয়, যদি SIR এর সম্পূর্ণ তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন সময়ে ভোট ঘোষণা করতে না পারে, তাহলে অটোমেটিক্যালি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এবং বলার ধরন দেখলে আপনারা বুঝতে পারবেন তাতে তাদের কোনো আপত্তি নেই, তারা হয়তো মনে মনে সেটাই চাইছেন, করুক না, আরও বেশি করে গন্ডগোল করুক। এই চাকুলিয়া সব পুড়িয়ে দেওয়া হলো, যা পুড়েছে সেখানে হয়তো দেখা যাবে বেশ কিছু ওই SIR এর কাগজপত্র, শুনানি যা হয়েছিল সবই তো পুড়ে গেছে, আবার নতুন করে করতে হবে, তার মানে আবার সময় লাগবে। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূলের অবস্থাটা কতটা ক্রিটিক্যাল, মানে সংকটজনক, সেটা বুঝতে পারছেন। তৃণমূলকে পরিযায়ী শ্রমিকের হত্যার বিরোধিতা করতে হবে, এটা রাজনৈতিক বাধ্যবাধকতা এবং শাসক হিসেবে প্রশাসনিক বাধ্যবাধকতাও বটে। রাজ্যের মানুষ তো তাদের কোথাও মারা গেলে তাদের বিরোধিতা করতেই হবে। SIR এর বিরোধিতাও চালিয়ে যেতে হবে, কারণ একইভাবে রাজনৈতিক বাধ্যবাধকতা। কিন্তু কোনো দল কোনোভাবেই যাতে ওই বিরোধিতাটাকে হিংসাত্মক আন্দোলনের দিকে নিয়ে যেতে না পারে,
এসআইআরকে বানচাল করে দিতে না পারে, মানে অন্তত এরকম পরিস্থিতি যাতে তৈরি না হয় যাতে এসআইআরটা বানচাল হয়ে যায়, সেই চেষ্টাও করতে হবে। অর্থাৎ তৃণমূলকে ঘোড়া ছোটাতে হবে, কিন্তু লাগামটাও হাতে রাখতে হবে, নাহলে সেটাই হবে যেটা শুভেন্দু অধিকারীরা চাইছেন। এবং এক জায়গা তো নয়, একাধিক জায়গায়। বুধবার ফারাক্কায় এসআইআর এর বিরোধিতায় বিডিও অফিসে হামলা হয়েছিল। সেই হামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম রয়েছেন। এবার তিনি কি বলেছেন? আজ বলেছেন যা হয়ে গেছে হয়েছে, যে কজন গ্রেপ্তার হয়েছেন, পুলিশ যদি আর একজনকেও অ্যারেস্ট করে তাহলে তিনি অচলাবস্থা তৈরি করে দেবেন। মানে কাজটা কতটা কঠিন ভাবুন। এই অচলাবস্থা তৈরির জন্য লোকজন মানে শান্তি বজায় রাখবেন, সেটার জন্য লোকে দরদাম করছে, শর্ত চাপাচ্ছে। বিডিও অফিসে যেগুলো ঘটেছে, একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। যদি এসআইআর ভণ্ডুল হয়, ভোটার তালিকা বেরোবে না, আর 5ই মে 2026 রাত্রি 12টার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন 356। এটা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে। তৃণমূল ঠিক কথাই বলেছে, 15 বছর ধরে আছে, আলসার হয়ে গেছে, ক্যান্সার ধরে গেছে। দেখুন, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেল একটা ভিডিও পোস্ট করেছেন। ওই বেলডাঙায় বিক্ষোভের জেরে যে লোকাল ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে আর যাত্রীরা ব্যাগপত্র নিয়ে গন্তব্যে পৌঁছানোর একটা মরিয়া চেষ্টা করছেন, সেটাই দেখিয়েছেন আর কি। মানে এই অবরোধে ট্রেন দাঁড়িয়ে যাওয়াকে বিরোধী দল নেতা আইন শৃঙ্খলা অবনতির প্রতীক হিসেবে তুলে ধরছেন, এবং তাতে সাধারণ মানুষ কতটা হেনস্থা হচ্ছেন সেটা তুলে ধরছেন। মানে একই সঙ্গে প্রশাসনের সমালোচনা এবং সাধারণ মানুষকে বার্তা দেওয়া, দুটো কাজই করে ফেলেছেন। এবার তাই যদি হয় তাহলে এটাও বলতে হবে আজ তো শুধু বেলডাঙায় ট্রেন অবরোধ হয়নি, কালনার সমুদ্রগড় রেল স্টেশন সংলগ্ন পারুলডাঙ্গা রেলগেটেও তো অবরোধটা হয়েছে। দাবি কি? দাবি হচ্ছে এসআইআর থেকে কারোর নাম কাটা যাবে না, খসড়া তালিকায় যার নাম রয়েছে সব নাম রেখে দিতে হবে। এবার রেল অবরোধ শুধু কালনায় হয়েছে, তবে এসআইআর বিরোধী বিক্ষোভ সেটা তো জেলায় জেলায় হচ্ছে। অনেক ক্ষেত্রেই দাবিগুলো প্রায় একই। কালকের থেকে আজ বিক্ষোভের তীব্রতা আর সংখ্যা বরং অনেক বেশি। এটা কিন্তু বিহারে হয়নি, বাংলা ছাড়া আর যে 10টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে সেখানেও কোনো বিক্ষোভের খবর এখন পর্যন্ত আসেনি। যা বিক্ষোভ হচ্ছে সব বাংলায়। কেন? এখানে কি এমন স্পেশাল বলুন তো? আর শুধু তো ভোটারদের নয়, বিএলওরাও বিভিন্ন জায়গায় গণ ইস্তফা দিতে শুরু করেছেন। অবশ্যই প্রতীকী, এটা নিশ্চয়ই একটা চাপ তৈরির চেষ্টা। কেন? বিএলওরা সরকারি চাকরি করেন, ইস্তফা দিলে খাবেন কি? অন্য রাজ্যগুলোতেও বিএলওদের ওপর কিন্তু একই রকম চাপ, কিন্তু এরকম গণ ইস্তফার খবর কানে আসেনি। হয়তো ওখানে বিএলওরা সেরকম সংগঠিত নয়, সেই জন্যে নিজেদের অভাব অভিযোগ ক্ষোভ বিক্ষোভের প্রতীকী বার্তাও দিতে পারছেন না। এটা ভেবে গর্ববোধ করতে পারেন আমাদের এখানকার মানুষ অনেক বেশি সচেতন, অনেক বেশি মেরুদণ্ড সম্পন্ন। এত সহজে তাদের চাপে ফেলা যাবে না, তাদের ওপর অন্যায় চাপ দেওয়া যাবে না। ঠিক বিক্ষোভ করবেন, তারা প্রতিবাদ করবেন, প্রতীকী হলো গণ ইস্তফা দেবেন। কারণ আমাদের বুদ্ধিশুদ্ধি খুব ভালো, আমরা কখনো নিজেদের পায়ে কুড়ুল মারতে রাজি হই না। প্রতীকী। দেখুন, বাংলায় যে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে এগুলো কি সংগঠিতভাবে করানো হচ্ছে? এই সন্দেহ তো কালকেই প্রকাশ করেছিলাম। প্রশ্ন হচ্ছে এর ফল কি হচ্ছে। ফারাক্কা চাকুলিয়ায় যে হাঙ্গামায় সরকারি সম্পত্তি নষ্ট হলো, চাকুলিয়ায় যে নথি পুড়িয়ে দেওয়া হলো, ওই বলছিলাম সেগুলো সব শুনানির নথি। এর অর্থ নতুন করে আবার শুনানি করতে হবে, আরও দেরি হবে। প্রক্রিয়া যত পিছবে ভোট তত পেছনের আশঙ্কা, ভোট পেছনের আশঙ্কা মানেই রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা। তাহলে এত যে বিক্ষোভ এটা করাচ্ছে কে? এটা তো একটা গোলমাল পেকে যাচ্ছে না?
এটা দুটো কারণ হতে পারে। এক, কেউ না বুঝে করছে, অঙ্কে ভুল করছে, অথবা দুই, এর পেছনে অন্য কোনো অঙ্ক আছে যে অঙ্কটা আমরা ধরতে পারছি না, অথবা অন্য কোনো হাত আছে সেটাও বুঝতে পারছি না। কিন্তু এতে কি এটা প্রমাণ হয় যে মানুষের মনে এসআইআর নিয়ে বিরূপ ধারণা জন্মাচ্ছে? এবার সেটা যদি হয় তাহলে তার খেসারত কি বিজেপিকে ভোটে দিতে হতে পারে? এটাও একটা খতিয়ে দেখার বিষয়, কারণ এসআইআর মানেই বিজেপি আর বিজেপি মানেই এসআইআর, এই ধারণাটা মোটামুটি মনের মধ্যে গেঁথে দিতে পেরেছে তৃণমূল। তবে দেখুন, বাংলায় ভোটার সংখ্যা 7 কোটিরও বেশি, 7.5 কোটির কাছাকাছি, আর বাদ গিয়েও তারপর যারা আছেন তার মধ্যে ওই 1 কোটির কাছাকাছি, 94 লাখ এরা ওইখানে ডাক পাচ্ছেন শুনানিতে। ফলে বিক্ষোভকে সার্বিক জনমতের বহিঃপ্রকাশ হিসেবে ধরাটা হয়তো ঠিক হবে না, কারণ একটা বড় সংখ্যক মানুষ, প্রায় ওই 6 কোটির কাছাকাছি মানুষ যাদের নামটা ভোটার তালিকায় অলরেডি রয়ে গেছে, তাদের মনে যে কোনো রকম বিক্ষোভ জন্ম নেবে না এটা তো স্বাভাবিক। তারা খুব বেশি হলে ধর্তাই দিতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে এই ধর্তাই দেওয়ার জন্য তাদের উৎসাহিত করছে কে? 12টা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে। বিক্ষোভ শুধু বাংলায়, বিক্ষোভ দ্বিমুখী। একদিকে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের একাংশ ক্ষুব্ধ, অন্যদিকে বিক্ষুব্ধ বিএলওরা। কানলার সমুদ্রগড়ে রেলগেট অবরোধ করেন বিক্ষুব্ধ ভোটাররা। কাজের দিনে হয়রান হন নিত্যযাত্রীরা। রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়ের 2 নম্বর ব্লক। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন বিএলওরা। আবার কোনো জায়গায় কোনো প্রবলেম নেই, এটা তো একটা চরম একটা হেনস্থার শিকার হচ্ছি আমি নিজে পার্সোনাল আমার নিজের ম্যাটারটা মেটাতে পারছি না। আমি আমার বুথের 1243 জনের সমস্যা কি করে মেটাবো বলে। সন্দেশখালীর 1 নম্বর বিডিও অফিসের গেট আটকে বিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যুগান্তর ধরে জন্মান্তর ধরে বাবা কাকার আমল থেকে তার এখানকার বৈধ ভোটার, একজনও ভোটারকে বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। ডায়মন্ড হারবারের রামচন্দ্রপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জয়নগরেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। মানসিক চাপের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামেই প্রতীকী গণ ইস্তফা দিয়েছেন শতাধিক বিএলও। হলদিয়াতেও শতাধিক বিএলও গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। ছোট ছোট বাচ্চা এবং সংসারের চাপ, এদিকে স্কুলের চাপ, এবারে বিএলওর চাপ, আমরা রাতের পর রাত প্রায় ঘুমাইনি। কোচবিহারের দিনহাটায় মানসিক চাপের অভিযোগে গণ ইস্তফা দেন 2 নম্বর ব্লকের বিএলওরা। বীরভূমের ইলামবাজারে বিডিও অফিসেও প্রায় 70 জন বিএলও প্রতীকী গণ ইস্তফা দিয়েছেন। গলসি ও খণ্ডঘোষেও একই ঘটনার পুনরাবৃত্তি। মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেছে তৃণমূল। যারা বাইরে পড়াশোনা করে, অন্য রাজ্যে পড়াশোনা করে, তাদেরকে এমন ডেট হিয়ারিং দেওয়া হয়েছে, তারা সেখানে পড়াশোনা করছে, তাদেরকে আসতে বাধ্য, আসতে হবেই তাদের, এইরকম পরিস্থিতি। দ্বিমুখী চাপে নত হবে কমিশন, নাকি কঠিনতর কোনো নির্দেশ আসতে চলেছে? সময় বলবে, অপেক্ষা রইল। দেখুন, আবেগ এমন একটা জিনিস না যেটাকে বেশি টানলে সেটা এক সময় তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এই এসআইআর নিয়ে বিক্ষোভ যতই হোক, তার একটা লিমিটের মধ্যে থাকা উচিত। মানে সেটা লিমিটের মধ্যে থাকলে তবেই তো কার্যকারী হবে। ইলাস্টিককে বেশি টানলে যদি ছিঁড়ে যায় তাহলে তো টানাটানিটাই অর্থহীন হয়ে পড়ে। এই টানাটানির কথায় মনে পড়লো, আরেকটা টানাটানি তো চলছে চারপাশে এসআইআরকে কেন্দ্র করে, বিভিন্ন ধরনের টানাটানি। আপনারা সাধারণ মানুষ, আপনার আমার ওই টানাটানির সংসার, এটাই আমরা জানি। কিন্তু রাজনীতির যেটা বৃহৎ ক্ষেত্র, সেখানে টানাটানির বিভিন্ন ফর্ম হয়, বিভিন্ন ধরন।
আর এখানে দেখুন ফর্ম 7 জমা দেওয়া নিয়েও টানাটানি চলছে। ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা, যার ফলে আরও 4 দিন বাড়িয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার ফর্ম 7টা হচ্ছে তো মূলত ওই মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ফর্ম। গত কয়েকদিন ধরে জেলায় জেলায় গুচ্ছ গুচ্ছ ফর্ম পূরণ করে প্রশাসনিক দপ্তরে যাচ্ছিলেন বিজেপির নেতাকর্মীরা, এবং যথারীতি সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা সেই ফর্মগুলো জমা নিচ্ছিলেন না, কারণ নিয়ম নেই। এবার তাতেও বিক্ষোভ হচ্ছিল। কাল ফর্ম 7 জমা দেওয়ার শেষ তারিখ ছিল। নির্বাচন কমিশন এই টানাপোড়েনে সময়সীমা আরও 4 দিন বাড়িয়ে দিয়েছে, মানে 19শে জানুয়ারি পর্যন্ত এই 7 নম্বর ফর্ম জমা দেওয়া যাবে। এবার প্রশ্ন তো উঠবেই, এটা কি বিজেপির স্বার্থে করা হলো? সন্দেহটা মাথায় জন্ম নেওয়াটা খুব স্বাভাবিক, কারণ ফর্ম 7 জমা দিয়ে আরও কিছু মৃত ভোটারের নাম কাটানোর উদ্যোগটা বিজেপিই নিয়েছে। এবার খেয়াল করে দেখুন, প্রথম ফর্ম 7 জমা দেওয়ার কথাটা কিন্তু তৃণমূল নেত্রী বলেছিলেন, কিন্তু তৃণমূল সেটা নিয়ে হাঁপাহাঁপি করেনি, বা অন্তত সেটাকে সংগঠিতভাবে সামনে আনেনি যে এত তারা ফর্ম 7 জমা দিচ্ছে। নেত্রীর আদেশ, সেটা কি কেউ অগ্রাহ্য করবেন? সুতরাং তারা তাদের কাজগুলো হয়তো করছেন, কিন্তু হয়তো চুপচাপ করছেন, কিন্তু বিজেপি হই করে করছে। তাহলে কি সরকারি আধিকারিকদের বার্তা দেওয়া হলো এবার বিজেপি নেতাকর্মীরা ফর্ম 7 নিয়ে এলে আর ফেরানো যাবে না, জমা নিতে হবে? এবার বিজেপি ফর্ম 7 জমা করে সত্যিই কি নির্বাচনের হিসেব নিকেশ ঘেঁটে দিতে পারবে? কিন্তু এটা একটা বড় বিষয়। কিন্তু অনেককে আমি এই প্রশ্নটা করতে শুনছি যে এই এসআইআরই কি বিজেপিকে জিতিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট? দেখুন, সে তো ভোটের সময় বোঝা যাবে। আমরা জানি সংগঠন বলে একটা বস্তু আছে, কিন্তু তৃণমূলের প্রতিক্রিয়া দেখে কী মনে হচ্ছে? মনে হচ্ছে হ্যাঁ, অনেক কিছু হিসেব নিকেশ ঘেঁটে তো দিতে পারে। যেদিন বিজেপি ফর্ম 7 জমা নেওয়ার উদ্যোগ নিয়েছিল, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে ভোটার তালিকায় কাটছাট করে ভোটের আগেই ভোটে জিততে চায় বিজেপি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর থেকে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন, এই আরও অফিসের বাইরে এবার থেকে তৃণমূলের বুথ কর্মীরা থাকবেন, আর বিজেপি নেতারা 10টার বেশি ফর্ম 7 জমা দিতে গেলেই ডিজে বাজিয়ে শোনানো হবে। প্রত্যেক এই আর ইআরও অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। আর যদি কোনো বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে। কিসের কর্তা? কার্যকর্তা যদি যায়, আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন, কার্যকর্তাকে শুনিয়ে দেবেন, কিন্তু শান্তিপূর্ণভাবে একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন, যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবেন, আমাকে ডাকবেন, আমি যাব, আমি আসবো, আপনার পাশে দাঁড়াবো। ডিজে বাজানোর পরামর্শ দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কিন্তু দোষারোপ করতে পারবেন না। তিনি কোথাও উস্কানি দিয়েছেন, এ কথা আদালতে প্রমাণ করা যাবে না। বড়জোর শব্দ দূষণের অভিযোগ তোলা যেতে পারে, কিন্তু এই ধরনের অভিযোগ সেগুলো তো আইনের চোখে দাঁড়াবে না। মুশকিল হচ্ছে এখানকার মানুষজন আবার সোজা কথাটা সোজাভাবে নিতে অভ্যস্ত নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম শান্তিপূর্ণভাবে ওই কোথাও রবীন্দ্রসঙ্গীত আর কোথাও ডিজে বাজানোর কথা বলেছেন। কিন্তু মুশকিল হচ্ছে এখানকার মানুষজন ধরে অন্যরকম, কারণ অন্যরা অভ্যেস হয়তো খারাপ করে দিয়েছে। এই রাজ্যে এই ধরনের মন্তব্যগুলো অনেকটা ওই চকলেটের মোড়কের মতো, জানেন তো, মোড়কটা আলাদা কিন্তু ভেতরে চকলেটটা আলাদা। যেরকম বীরভূমের অনুব্রত মণ্ডল গুরু বাতাসা, চরম চরম, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে, এই ধরনের সব বাগধারা আমাদের শিখিয়ে দিয়েছেন, সেই রকম আর কি। এবার দুর্নীতির অভিযোগে অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন, কিন্তু বাগধারার জন্য তাকে কিন্তু দোষারোপ করা যায় না। আসলে ক্ষেত্র বিশেষে এই দোষারোপের ব্যাপারটাই বদলে যায়, জানেন তো।
যেমন পূর্ব যাদবপুরের ওই মৃত বিএলওর জন্য, মানে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করলো না তার পরিবার। অস্বাভাবিক মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে, মেনেও নেওয়া হচ্ছে। সুইসাইড নোট পাওয়া গেছে, আর সেই নোটে এসআইআরে কাজের চাপের কথা উল্লেখ রয়েছে। পরিবার মামলা করেছে, অভিযোগ করেছে, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, এবং তার ভিত্তিতে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তও শুরু করেছে পুলিশ। অনেকটা ওই ফারাক্কার বিডিও অফিসের বিডিওর মতো, তিনিও তো হাঙ্গামাকারী কাউকে চিনতে পারেননি, পুলিশের কাছে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পূর্ব যাদবপুরের বিএলওর মৃত্যুর ঘটনাপ্রবাহ গত 48 ঘন্টা কীরকম বদলে গেল, তাই না? প্রথমে মৃতের স্ত্রীর একটা অডিও সামনে এলো, যেখানে তিনি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করলেন। তারপর তৃণমূলের সব নেতা হাসপাতালে ছুটে গেলেন, কাউন্সিলরও গেলেন। এবার তারপর তার বিরুদ্ধে অভিযোগটা কোথায় যেন উড়ে গেল। মৃতের স্ত্রীও কাজের চাপের অভিযোগ করলেন, বললেন তার ছেলে ছোট, ওকে কিছু বলবেন না। কেন বলার প্রশ্ন আমরা জানি না, হঠাৎ সেই ভয়টা তার হলো কেন আমরা জানি না। আমরা শুধু দেখলাম তারপর এক সাদা টি শার্ট পরা তরুণ তাকে প্রায় জোর করে গাড়িতে তুলে দিলেন। আজ পুলিশ আবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে তদন্ত শুরু করলো অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে। এখানেই খটকা লাগছে। ভাইরাল অডিওতে অভিযোগ ছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, প্রকাশ্যে যখন বললেন কারোর বিরুদ্ধে অভিযোগ নেই। আবার পুলিশের কাছে অভিযোগ অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে, মানে অভিযোগটা যেন ওই গাড়ির সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ারের মতো, যাচ্ছে সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে, কিন্তু মাঝখানে নিউট্রাল থাকছে। হুমকির চাপটা হয়ে গেছে কাজের চাপ। কিন্তু অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ কেন? কাজের চাপের অভিযোগ থাকলে কাজের চাপ যে দিচ্ছে তার বিরুদ্ধে মামলা রুজু করা উচিত, এক্ষেত্রে নির্বাচন কমিশন, কারণ এসআইআর তো নির্বাচন কমিশনেরই প্রক্রিয়া, এবং তাদের বিরুদ্ধে তো মামলা করা যায়, মানে সেটা তো উদাহরণ রয়েছে। ডিসেম্বরে পুরুলিয়া এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে ওই মুখ্য নির্বাচন কমিশনার আর মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর তো হয়েছিল। হ্যাঁ, কমিশন পাল্টা জানিয়ে দিয়েছিল যে মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করা যায় না, এফআইআর করা হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তারপরেই কি এবার ওই অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর করা হলো? পুরোটাই তাকে হাইজ্যাক করে নিয়েছে, তাকে পুরো কিডন্যাপ করে রেখে দিয়েছে। সাধারণ মানুষের সাথে তাদেরকে মিশতে দেওয়া হচ্ছে না, সমাজ মাধ্যমের কাছে, সাংবাদিকদের কাছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। গেলে বেশ কয়েক জোড়া সিসিটিভি চারদিকে দাঁড়িয়ে থাকছে। এই যে ব্যবস্থার মধ্যে তিনি বলবেন কেমন করে? তিনি তো ভাবছেন আমি শুধু স্বামী হারিয়েছি, এরপর নিজের প্রাণ নিজের সন্তান, তার ভয়ও তার আছে। বিজেপি তো সব জায়গায় রজ্জুতে সর্বভ্রম দেখে, এখানে শাসকের কোনো বিষয় নয়। কিন্তু ঘটনাটা দুঃখজনক। পুলিশ তদন্ত করছে, পুলিশ যা তদন্ত রিপোর্ট দেবে, যদি মনে হয় যে তদন্তে কোনো ডিসক্রিপেন্সি হচ্ছে, ওদের তো আদালত সব কিছুতে আদালতের দরজা খটখটায়, বারণ কি করেছে? আসলে বিজেপি কোন ঠাসা, একের পর এক বিএলওর মৃত্যু হচ্ছে নির্বাচন কমিশনের অসভ্যতামের জন্য। বিজেপি নেতারা থ্রেট দিয়েছে বিএলওদের, শুভেন্দু অধিকারী বলেছে বিহারের মতো জেলে পাঠাবো, সেই আতঙ্কে আত্মহত্যা করেছেন। সেইগুলোকে ঢাকার জন্য এই সস্তার নাটক। দেখুন, মুকুন্দপুরের বিএলওর মৃত্যুকে সবার আগে কারা সামনে এনেছিল? বিজেপি। অথচ আজ দেখুন সেই মৃত বিএলওর বাড়িতে কারা ভিড় করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেয়রের নেতৃত্বে ছুটে গেছেন এক ঝাঁক তৃণমূল কাউন্সিলর। মানে যে ইস্যুটা বিজেপি হাতিয়ার করতে চেয়েছিল, সেই হাতিয়ারটাই ছিনিয়ে নিল শাসক। সাম্প্রতিক অতীতে কিন্তু এটা বারবার দেখা গেছে। এবার তাই শাসকের হাতিয়ার ছিনিয়ে নেওয়ার জন্য হয়তো একটা পাল্টা কৌশল নেবে বলে ঠিক করেছে বিজেপি। ভাবছেন কীরকম? তো একটু জটিল। খেয়াল করে দেখুন, ওই আইপ্যাক ইস্যুতে তৃণমূলের অভিযোগটা কি? কেন্দ্রের নির্দেশে ইডি দলীয় কৌশল হাতাতে আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল, মানে তৃণমূলের নির্বাচনী কৌশল, তার প্রার্থী তালিকা, এইগুলো। এটাকে হাতিয়ার করে প্রচারেও নেমে গেছিল শাসক। এবার বিজেপি কী করছে? যেটা জানা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতিকে ডেকে ভূপেন্দ্র যাদব একটা নির্দেশ দিয়েছেন। তাকে নাকি বলা হয়েছে ওই আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর ওই ফাইল ছিনিয়ে নেওয়াকে প্রচারে তুলে ধরতে হবে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়াটাকে মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকে। কৌতূহলটা এখানে, ইডি কেন গেছিল? কয়লা কাণ্ডের তদন্তে, তাই তো? কয়লা কাণ্ড, কয়লা দুর্নীতি। এবার তৃণমূল বিষয়টা কোথায় নিয়ে গেল? দলের প্রার্থী তালিকা চুরিতে। এতে করে কয়লা কেলেঙ্কারি নিয়ে আর কোনো নাম উঠছে না, আলোচনা হচ্ছে না। এটার সঙ্গে তাদের দলের নাম যোগ করার চেষ্টা যেটা বিজেপি করেছিল সেটা নিয়ে কোনো চর্চা হলো না, বরং মুখ্যমন্ত্রী ছিনিয়ে নিলেন, ঠিক করলেন না বেঠিক করলেন, আলোচনাটা সেখানে আটকে গেল। এবার বিজেপি এই ছিনিয়ে নেওয়াটাকে তুলে ধরতে চাইছে। মজা দেখুন, এই কৌশলেও কিন্তু কয়লা কেলেঙ্কারি আর নেই, সেটা পেছনেই রয়ে গেছে। তাহলে বিজেপি কি তৃণমূলের মাঠে খেলতে নামলো নাকি মাঠটাই ভুল নির্বাচন করলো? বিজেপি যে নবান্নের সামনে ধর্ণা করতে চেয়ে যে আদালতে গেছিল, কেন নবান্নের সামনে কর্মসূচি? কারণ তৃণমূল আই প্যাকেট থেকে নথি ছিনিয়ে নিয়েছে, তারই প্রতিবাদ। এবার খেয়াল করে দেখুন, এটা করা মানেই তৃণমূল ফের বলার সুযোগ পাবে, বলবে আমাদের প্রার্থী তালিকা নিয়ে যাচ্ছিল তাই বাধা দিচ্ছি। অর্থাৎ দুজনে কিরম নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া খেলছে, আর মাঝখান থেকে কয়লা দুর্নীতিটা সেটা গ্যালারিতে গিয়ে বসে গেছে। আদালত পুলিশের যুক্তি মেনে নিয়ে নবান্নের সামনে ধর্নায় না করে দিয়েছে, বদলে কি দিয়েছে? 1.5 কিলোমিটার দূরের মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্না, সেটার অনুমতি দিয়েছে। এবার পাল্টা ডিভিশন বেঞ্চে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে বিজেপি, এবং তাদের যুক্তি হচ্ছে যে ইডির তদন্তে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে তৃণমূল বিক্ষোভ দেখাতে যায় তাহলে নবান্নের সামনে ধর্নায় বসার সমস্যাটা কোথায়? মানে আরও একটা মোড় ঘুরে আরও অন্যদিকে চলে গেল সমস্যাটা। দেখে শুনে কিন্তু বলতেই হচ্ছে, এই রণকৌশলটা কি সবারই কম পড়েছে, নাকি আসল ইস্যুর থেকে দূরে চলে যাওয়াটাই সব রাজনীতিকের, সব পার্টির আসল রণকৌশল? যদি তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে পারো, তাহলে তোমার অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে তুমি কেন পারমিশন দেবে না? তোমরা বলছো ওটা অগণতান্ত্রিক, তোমরা সব বাঘের বাচ্চা, আর আমরা বেগুনের বাচ্চা। তো কটা বেগুনের বাচ্চাকে যদি বাঘের বাচ্চারা তার বাড়ির দরজায় বসতে দিত তো অসুবিধা কোথায় ছিল? পুলিশ সম্পূর্ণভাবে দলদাস হয়ে পড়েছে, এতে কোনো নিঃসন্দেহ নেই। ভারতীয় জনতা পার্টি বা বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছে তারা যে কোনো সভা মিটিং করতে চাইলে পরে পুলিশ সেখানে বাধা দিচ্ছে। গৃহমন্ত্রী অফিসের বাইরে বিক্ষোভ দেখানোর সময় ধর্নায় বসার পরে ঠিক কি করেছিল মনে আছে? মুখমৈত্রকে মারতে মারতে চ্যাংদোলা করে তুলে দিয়েছিল, ডেরেক ওব্রায়েনকে ধাক্কা মারতে মারতে সরিয়ে দিয়েছিল, শতাব্দী রায়কে হিচড়ে হিচড়ে বের করেছিল। তাহলে এবার এখানে পুলিশ সেটা করবে? তখন তো বলবে গণতন্ত্র বিপন্ন। দেখুন, অরূপ চক্রবর্তী একদম ঠিক বলেছেন। নবান্নে বিজেপির কর্মসূচিতে সরকারি কাজ ব্যাহত হলে পুলিশ অ্যাকশান তো নিতেই পারে, কিন্তু সেই একই অ্যাকশান কেন বিশৃঙ্খলা দমাতে প্রয়োগ করা হচ্ছে না, এইটা আমরা বুঝতে পারছি না। দেখুন, প্রতিবাদের নামে সরকারি অফিস ভাঙচুর হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, ওই এসআইআরের নথি টথি পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশ কেন সেখানে অ্যাকশান দেখাতে পারছে না? মজার খেলা কিন্তু, ধাঁধাও বলতে পারেন। আজ সংখ্যালঘুদের নিয়ে অনেকগুলো কথা হয়েছে, সেগুলো আগে শোনালাম আপনাদের, সবাই বলছেন বিভিন্ন কথা। কেন বললেন? ওই বেলডাঙ্গার ঘটনার কারণে। এবার সেটা যদি লক্ষ্য হয়ে থাকে তাহলে আরেকটা উপলক্ষ্যও তো আছে। আজই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস হলো। জগন্নাথ দুর্গার পর এবার শিবের পালা, নাম দেওয়া হচ্ছে মহাকাল মহাতীর্থ। কিরকম একটা মরুতীর্থ, হিংলাজ হিংলাজ মনে হচ্ছে না? মহাকাল মহাতীর্থ, মরুতীর্থ, হিংলাজ প্রায় কাছাকাছি। শিলান্যাস কিন্তু সরকার বা মুখ্যমন্ত্রী করেননি, শিলান্যাস করেছেন তৃণমূল নেত্রী। ঠিক যেভাবে ইডির থেকে ফাইল ছিনিয়ে নিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না, ঠিক সেরকম। এবার রাজনীতির গতিটা ভাবুন। আজ মহাকাল মন্দিরের শিলান্যাস, কাল মালদায় প্রধানমন্ত্রীর হাতে বন্দে ভারতের উদ্বোধন, আর পরশু সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা। মালদা সংখ্যালঘু প্রধান জেলা, সেখানে প্রধানমন্ত্রী বন্দে ভারতের উদ্বোধন করছেন। এবার এতদিন এটা কিন্তু একটা অভিনব উদ্বোধন, এতদিন ট্রেনের উদ্বোধন হয় শুরু নয় শেষের স্টেশনে হতো, এবার প্রথমবার মাঝপথে উদ্বোধন হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও বাংলায় চলে এসেছেন, তিনি থাকবেন মালদার উদ্বোধনে।
এবার মালদার রাজনৈতিক গুরুত্বটা কোথায় চলে যাচ্ছে আর কেন যাচ্ছে বুঝতে পারছেন? তৃণমূল বিজেপির বিরুদ্ধে কি বলে আসছে? বিজেপি উন্নয়নের বদলে বিভাজনের রাজনীতি করে, তাই তো? এবার প্রধানমন্ত্রী রেল উদ্বোধন আর সিঙ্গুরের সভা করবেন, উদ্দেশ্য তো স্পষ্ট, পর্যটন আর শিল্পকে তিনি হাতিয়ার করতে চাইছেন। তাই মুখ্যমন্ত্রী কি করলেন? মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে মন্দিরের থেকে পর্যটন শিল্পকে বেশি গুরুত্ব দিলেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে এতে পর্যটন শিল্পে আন্তর্জাতিক পালক জুড়ে গেল। আসলে এতে না মন্দিরের সাথে শিল্প আর পর্যটনকে জুড়ে দেওয়া হলো। আর ধর্ম তো এমনি আছে, ওটা বললেও আছে না বললেও আছে, মন্দিরে ধর্ম না থাকলে আর কোথায় থাকবে? অথচ অন্য কোনো সম্প্রদায়ের কাছে বার্তাও গেল না যে তিনি অন্য দলকে একটা কিছু দিলেন, তাদের কিছু দিলেন না। মানে অনেকটা সাপও মরলো আবার লাঠিও ভাঙলো না কেস। অথবা আপনাদের মনে হতে পারে এই হচ্ছে রাজনীতি, ধর্মেও আছে জিরাফেও আছে। আমরা এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ। এই দিনটি বাংলার মুকুটে আরও একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে বাংলার পালঙ্কে সংযোজিত হলো, যা আগামী দিন এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট অফ ডেস্টিনেশন হবে। এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে। বাংলার শিল্প সংস্কৃতি, দেশের শিল্প সংস্কৃতি, আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি, বাংলাকে এক নম্বরে করব বলেছি, করেই ছাড়ব, করব 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 করবো লড়বো জিতবো রে, সেই পুরনো কেকেআরের স্লোগানটা হঠাৎ মনে পড়ে গেল। দেখুন, বাংলায় পর্যটনের খামতি নেই, শিল্পে তো এগিয়ে রয়েছে বাংলা, তারপরেও পর্যটন শিল্প তৈরি করতে হচ্ছে। একইভাবে বাংলায় সুপার স্পেশালিটি হাসপাতালও কম নেই, তারপরেও সেবাশ্রয় করতে হচ্ছে। আসলে মন্দির বলুন বা সেবাশ্রয় ক্লিনিক, দুটোতেই তো সেবার থেকে রাজনীতির আশ্রয়টাই বড় হয়ে যাচ্ছে, তাই না? গতকাল নন্দীগ্রামে সেবাশ্রয় ক্লিনিকের সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন হয়েছে, আজ দ্বিতীয় দিন। কদিন আগে বিজেপিও স্বাস্থ্য পরিষেবার ক্যাম্প করেছিল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সেবাশ্রয়ের কোনো শাখা নেই, বিজেপির ব্যাপারটা টুকলি, উল্টে বিজেপি নাকি বাধা দিচ্ছে। এবার এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক একটা জল্পনা কিন্তু উস্কে দিয়েছেন। অনেকের নজর হয়তো এড়িয়েছে, আমাদের নজরে এড়ায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার লোকসভা আসনে, মানে ওই কি ডায়মন্ড হারবারে, সেখানে যদি কেন্দ্রীয় সরকার মানুষের ভালোর জন্য কিছু করতে চান তাহলে তিনি রেড কার্পেট বিছিয়ে দেবেন, বিজেপির মতো এরকম বাধা দেবেন না। এবার একবার চোখ বন্ধ করে ভাবুন তো, চিকিৎসারত কোনো রোগীর স্বাস্থ্যসাথীর বিল মানে তার যে সীমা যেটা আছে, বিলটা, রোগীর বিলটা স্বাস্থ্যসাথীর সীমাটা ছাড়িয়ে চলে গেল, আর সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারতের বিমা পাওয়াটা শুরু হয়ে গেল। এর থেকে ভালো ভাবনা আর কিছু হতে পারে? একবার বলুন তো। শুধু একটাই মুশকিল, জানেন তো, এগুলো সবই আমাদের কাছে দিবা স্বপ্নের মতো।